নমস্কার। নমস্কার। ডক্টর আচার্য, প্রথমেই আপনার থেকে যেটা জানতে চাইব যে এই যে বিগত এক দশকে আমরা কথা বলছিলাম এক্ষুনি ভারতবর্ষের কৃষিতে উন্নতি এবং আগামীর দিশা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তা আজকে হলো 2026 সাল। এই মুহূর্তে ভারতের কৃষি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের কৃষি এখন একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা শুধু ভারতবর্ষের ক্ষুধা নিবারণ করছি না, আপনি শুনলে আনন্দিত হবেন, বিগত 10 বছরে আমরা অন্তত 60টি দেশে খাদ্য রপ্তানি করেছি। এবং শুধু রপ্তানি নয়, আমরা সাহায্য করেছি, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে। এবং কোভিড পর্যায়ে যখন খাদ্য একটা বিরাট গুরুত্বপূর্ণ সংকটের মুখে ছিল, খাদ্য সংকটে ছিল, তখন আমরা বিনামূল্যে খাদ্য পাঠিয়েছি। ঠিক। আজকে ভারতবর্ষ তথা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ক্ষেত্রে তার যেই জনপ্রিয়তা এবং শ্রদ্ধার চোখে পৃথিবী তাকে দেখছে, তার কারণ বিপদে তিনি খাদ্য নিয়ে, ওষুধ নিয়ে দেশের পাশে দাঁড়িয়েছে, অন্য দেশের পাশে দাঁড়িয়েছে, নিজেদের নাগরিকদের পাশে তো দাঁড়িয়েছিলেনই। এখন একটা উদাহরণ দিলে হবে যে আমাদের চাষযোগ্য জমির পরিমাণ 143 মিলিয়ন হেক্টর, 1 মিলিয়ন মানে 10 লক্ষ হেক্টর। সেখান থেকে 10 বছর আগে আমরা উৎপাদন করতাম মোট খাদ্যশস্য, যার মধ্যে ধান, গম, জোয়ার, বাজরা ইত্যাদি রয়েছে, ডাল, তৈলবীজ, সব নিয়ে 265 মিলিয়ন টন। কিন্তু এই 10 বছরে সেই খাদ্য উৎপাদনটাকে আমরা বাড়িয়ে নিয়ে চলে এসেছি 355 মিলিয়ন টন। যদিও 2050 সালে আমাকে উৎপাদন করতে হবে আমাদেরকে 450 মিলিয়ন টনের মতো বা 500 মিলিয়ন টনের কাছাকাছি এই লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে আমাদের। কারণ আমাকে তো বিভিন্ন দেশে, রাজ্যে এবং দেশের বিভিন্ন নীতি নির্ধারক কমিটিতে আমাদের যেতে হয় কৃষি বিজ্ঞানী হিসেবে। তো সেখান থেকে আমাদের কাছে তথ্য আসে এবং নির্দেশিকা আসে। ঠিক। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ পৃথিবীর সর্ববৃহৎ কৃষি গবেষণা প্রতিষ্ঠান, সেখান থেকে আমাদের নির্দেশে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ডিনের পোস্ট গ্রাজুয়েট ডিনের জায়গা থেকে আমরা আমাদের কোর্স কারিকুলামকে সেভাবে করছি যাতে কিনা আমরা 2050 সালে প্রায় 500 মিলিয়ন টন খাদ্য উৎপাদন করতে পারি, 600 মিলিয়ন টন সবজি উৎপাদন করতে পারবো। এই মুহূর্তে আমরা সবজি উৎপাদন করছি 370 মিলিয়ন টন। একদমই দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করতে হবে। আরেকটা কথা কি জানেন, যখন নগরায়ন হচ্ছে, আরবানাইজেশন যাকে বলেন, তখন কিন্তু সবজির চাহিদা বেড়ে যায়। দরিদ্র গ্রামীণ এলাকাতে একটা ধারণা ছিল, সেটা ক্লিশে বলা যায়, যে গরিব মানুষের ডাল রুটি খায় বা ভাত রুটি খায়, ডাল ভাত হলেই হয়। কিন্তু যখন আয় বাড়ছে মাথা পিছু এবং নগরায়ন ঘটছে, তখন খাদ্যের দৃষ্টিভঙ্গিও বদলে যাচ্ছে। তারা সবজি চাইছে, তার সঙ্গে ডিম চাইছে। আসলে পুষ্টির জায়গাটা এখন খুব বড় একটা জায়গা দখল করছে। ভালো জায়গা বলেছেন, নিউট্রি সিরিয়ালস বলা হচ্ছে এখন। এটাকে বলা হচ্ছে যে শুধু সিরিয়ালস না, নিউট্রি সিরিয়ালস। যেমন একটা উদাহরণ দিই, মিলেট। মিলেটকে এখন জোয়ার, বাজরা, জোয়ার বা না মিলেট, এগুলো অনেকগুলো নিয়ে একটা মিলেট হয়। তো সেই মিলেটের গুরুত্বটা বেড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে মিলেটের মধ্যে জিঙ্ক রয়েছে, প্রোটিন রয়েছে। এবং আমরা কৃষি গবেষণার মাধ্যমে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং আইসিআর তো বটেই, আপনি জানেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, এবং সেখান থেকে আমাদের গবেষণা, বহুমুখী গবেষণা হচ্ছে। সেখানে আমরা চেষ্টা করছি এই দশকে দাঁড়িয়ে চালের মধ্যে আমরা কি করে কম জিআই সম্পন্ন চাল, গ্লাইসেমিক ইন্ডেক্স যদি কম হয়, তাহলে আপনার সুগার স্পাইক হবে না। ঠিক। তো এই সুগার স্পাইকের সমস্যাটা শুধু শহরে নয়, আপনি অবাক হয়ে যাবেন, প্রায় 60% পেশেন্ট কিন্তু এখন গ্রামাঞ্চলে, লাইফস্টাইল হতে পারে ইত্যাদি নানান কারণ হতে পারে। একটা জিনিস জানবো, আপনি এই যে বিপুল খাদ্যের কথা বলছেন, যে খাদ্যের চাহিদা আমরা মেটাবো, আমরা যোগান দেব, যেটা প্রায় দুগুণ, যেটা আপনি বললেন, এই যে এত খাদ্যশস্য আমরা উৎপাদন করছি, সেই খাদ্যশস্য উৎপাদনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছে কিন্তু যান্ত্রিকীকরণ, তাই নয় কি? তো সেই জায়গাও নিশ্চয়ই আমরা বিগত এই এক দশকে অনেকটা উন্নতি করেছি। হ্যাঁ, যান্ত্রিকীকরণ ব্যাপকভাবে বেড়েছে, এটাও খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন হলো। যান্ত্রিকীকরণ এই জন্য বেড়েছে, এক হচ্ছে এখন কৃষিতে শ্রমিক পাওয়া যাচ্ছে না, একটা কঠিন ব্যাপার। আর কৃষি থেকে শ্রমিকের যে যারা প্রথাগতভাবে করেন, তাদের প্রতিদিনের যে মজুরি দেওয়া হয় তা কম, সেই তুলনায় টোটো চালালে তারা বেশি পাচ্ছে। একদম।
তাহলে আমার কি রইল, উৎপাদন আমাকে বাড়াতে হবে, যান্ত্রিকীকরণ করা হয়েছে। এবং গত 10 বছরে আমরা দেখেছি, একটা উদাহরণ দিলে হবে, ট্রাক্টর যেখানে 60 লক্ষ বিক্রি হতো, এই 10 বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 10 কোটির কাছাকাছি চলে গেছে, আরে বাবা। বুঝতেই পারছেন। এবং ট্রাক্টর যেখানে ধরা যাক 3 লক্ষ বিক্রি হতো, সেটা এখন বিক্রি হচ্ছে আরো বেশি, বেড়ে গিয়ে সেটা ছাড়িয়ে গেছে 10 লক্ষের কাছাকাছি। তাহলে এই যে একটা ব্যাপক পরিমাণ কৃষি যন্ত্র এবং অনুষঙ্গ, শুধু যন্ত্র বললে ভুল হবে, কৃষি যন্ত্রায়নের সঙ্গে সঙ্গে বলতে হবে যে প্রোটেক্টিভ এগ্রিকালচার, অর্থাৎ বাইরে ঝড় বৃষ্টি উত্তাপ ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই জন্য প্লাস্টিক পলি হাউসের মধ্যে এখন করা হচ্ছে, সেটাও পার্ট অফ যন্ত্রীকরণের একটা অংশ হিসেবে। এবং সেখানেও দেখা যাচ্ছে যে পরিমিত জল আমরা ব্যবহার করছি, সেখানে জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রাসায়নিক, যাতে সেচ এবং গাছের পুষ্টি একসঙ্গে হয় এবং গুণগত মান আমরা ধরে রাখতে পেরেছি। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে, এই ধরনের যান্ত্রিকীকরণের ফলে রোগ এবং পোকার সমস্যাও কমে যাচ্ছে। ঠিক, জানিয়ে রাখি শ্রোতা বন্ধুরা যে গত 10 বছরে সরকার কৃষি যান্ত্রিকীকরণে কিন্তু বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করেছে, এবং কম্বাইন হারভেস্টার, ট্রাক্টর এবং আধুনিক সেচ যন্ত্রপাতির ব্যবহার, যে কথাটি ডক্টর আচার্য এক্ষুনি বলছিলেন। তথ্য দিলে আরো ভালো লাগবে। দেখবেন যে ফসলের ক্ষেত্রে গত 10 বছরে 1.7% বেড়েছে, লাইভ স্টক যেটা প্রাণী সম্পদের ক্ষেত্রে 7.6% গ্রোথ রেট। এটা একটা ব্যাপক, এটা আশা জাগাচ্ছে, শুধু ধান চাল নয় কিন্তু প্রাণী সম্পদ। এবং আরেকটা ব্যাপার বলে রাখি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে পোল্ট্রি মানে মুরগির মাংসের চাহিদা অনেক বেড়ে গেছে। তো মাংসের চাহিদা যখন বেড়েছে সেটা প্রায় 7.6%। আর একটা ফিশারি বা মৎস্য চাষের ক্ষেত্রে 4.6% বেড়েছে। এবং উদ্যানজাত ফসলের ক্ষেত্রে যেটা বেড়েছে গত 10 বছরে 3.5%। সব মিলিয়ে কৃষির অগ্রগতি হচ্ছে 4.7%। এটা রিমার্কেবল। এটা যখন আমি পাশাপাশি দেশগুলোর কথা মানে আপনার কাছে তুলে ধরবো, সেখানে কমছে বা কমে যাচ্ছে নানান কারণে, সেখানে কিন্তু ভারতবর্ষের কৃষি বিজ্ঞানী এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে কৃষকেরা, তারা কিন্তু সম্মিলিতভাবে এই ধরনের একটা নিশ্চয়তা দিচ্ছে। সুতরাং খাদ্যের সংকট এখন গল্প হয়ে গেছে, এখন আমরা পৃথিবীকে খাওয়াচ্ছি। আর এক সময় যখন আমাদের বেগিং বোল নিয়ে, ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হতো আমেরিকান মাইলের জন্য, সেই জায়গা থেকে আমরা বহু দূরে ফেলে এসেছি। একদম। এবং যে কথাটা এক্ষুনি আমরা আলোচনা করছিলাম, যে এই যে আধুনিক সেচে বা ধরুন আধুনিক কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার, এই ব্যবহার বৃদ্ধির ফলে কিন্তু উৎপাদন খরচও কমছে এবং ফসল কাটার পরবর্তী অপচয় যেটা, সেটা উল্লেখযোগ্যভাবে হ্রাসও পাচ্ছে। এবার যেটা ডক্টর আচার্য আপনার থেকে জানতে চাইবো, যে বিগত 10 বছরে আমরা ঠিক কত দূর এগিয়ে এসেছি? হ্যাঁ, সেটাই আমরা যদি 10 বছর আগে কোথায় ছিলাম তাহলে তো তুলনা করতে পারবো, তাই না? তো আমরা 10 বছর আগে কোথায় ছিলাম একটু বললাম, যে আমাদের 265 মিলিয়ন টন ছিল খাদ্যশস্যের, এবং সেই সময় উদ্যানজাত ফসলের উৎপাদনও কাছাকাছি 240 মিলিয়ন টন এরকম ছিল। এখন সেই উদ্যানজাত ফসল বা হর্টিকালচারাল ক্রপস, সেটাই তো প্রায় 400 মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। এবং খাদ্যশস্যের উৎপাদন সেটা 265 মিলিয়ন টন থেকে 355 মিলিয়ন টনে এগিয়ে গেছে। এবং এটা আপনি অবাক হয়ে যাবেন যে ডিমের উৎপাদনও ব্যাপকভাবে বেড়েছে, প্রায় 6 গুণ ডিমের উৎপাদন বেড়েছে, মাছের উৎপাদন 4 গুণ বেড়েছে। এইটা একটা যে বড় জায়গা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কৃষির উন্নয়ন নয়, কৃষকেরও উন্নয়ন ঘটানো হচ্ছে। এবং কতগুলো প্রকল্প যেগুলো হচ্ছে সেগুলো বললেই বুঝতে পারবেন যে আমরা 10 বছরে কি কি করেছি। আপনারা জানেন যে আমাদের ভোজ্য তেলের একটা সমস্যা ছিল, এখনো আমাদের আমদানি করতে হয়, কিন্তু সেই আমদানিটা আমরা অনেকটা কমিয়ে ফেলেছি। সেই জন্য এডিবল অয়েলস এন্ড পালস সিডের উপর গভর্নমেন্ট এইডের প্রজেক্ট চলছে। ক্লাইমেট রেজিলিয়েন্স, যে আপনি যেটা বলছেন, জলবায়ু পরিবর্তন যাতে আমরা ঠেকাতে পারি, সংবেদী যে সেই একটা কৃষি, সেটা আমাদের করতে হবে। প্রায় আমরা 36টা জাত বের করেছি ধান এবং অন্যান্য ফসলের, যারা উচ্চ তাপে তারা সহ্য করতে পারে, উচ্চ তাপ এবং বন্যা বিরোধী বা বন্যা সংবেদী, যেখানে যদি বন্যাও হয়ে যায় সেখানেও তারা কিছু ফসল দেবে, উৎপাদন দেবে, মানে খরা সহনশীল এবং বন্যা সহনশীল। এবং একটা উদাহরণ দিই, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি রাতের তাপমাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু ধানের উৎপাদন কমে যাবে প্রায় 12% এবং গমের উৎপাদন কমে যাবে প্রায় 20%। সেই জন্য আমরা এমন একটা জাত করছি, জেনেটিক্যালি প্রোগ্রামড, মানে যেভাবে করা হচ্ছে, যাতে এই ধরনের তাপমাত্রার যে ওঠানামাকে আমরা অতিক্রম করতে পারি, মানে গাছেরা অতিক্রম করবে, দিয়ে আমাদের জন্য নিশ্চিন্ত ফসল আনবে। এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে স্যালিনিটি
রেজিস্ট্যান্ট যে রিসার্চ আইসিআর এর রয়েছে, স্যালিনিটি রেজিস্ট্যান্ট যে এগ্রিকালচার, তার উপর সেন্টার রয়েছে, সেখান থেকে আমরা নিয়মিত করছি। তাছাড়াও যে লোনা জল যেখানে ঢুকে যায় সেখানে আমরা যাতে তার লবণাক্ততা কমানো যায় সেই ব্যাপারেও আমরা উদ্যোগ নিচ্ছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যেহেতু মাটির সংস্পর্শে এলে লবণাক্ততা থাকে, খড়ের উপরে আলু ফলানো হচ্ছে, মাটিতে টাচ করতে হচ্ছে না, খড়ের মধ্যে আলু ফলানো হচ্ছে, মালচিং বলে যেটাকে। যে এই ধরনের অনেকগুলো নেওয়া হচ্ছে, বৃষ্টির জল ধরে তার লবণাক্ততা কমাচ্ছি। আচ্ছা, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল রয়েছে, ন্যাশনাল মিশন অন সাস্টেনেবল এগ্রিকালচার রয়েছে, ডিজিটাল এগ্রিকালচার চলছে, এখানে ডিজিটাইজেশন, সে হরেক রকমের প্রকল্প আছে যাতে আমরা কৃষককে নানানভাবে আমরা সাহায্য করতে পারি। আরো রয়েছে পিএম কিষাণ, তো আপনি জানেন যে মাসে 6,000 টাকা বছরে, এখন সেটা আরো বাড়ানো হবে যা শোনা যাচ্ছে। এবং ফার্মার্স আইডি এটা বের করছে আমরা, প্রত্যেকটা ফার্মাসির নিজস্ব আইডি থাকবে, যে আইডিটা আধার কার্ডের মতো নয়, তার নিজস্ব আইডি, তার জমি, তার স্বাস্থ্য কি রকম, সে কতটা উৎপাদন করতে পারে, তার অর্থনৈতিক অবস্থা কি, সবটা। কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, এগ্রিকালচার মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচার, এটা একটা বিরাট গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ফসলের দাম পায় না, সেই জন্য এটা গত 10 বছরে বোধহয় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন, আপনি শুনলে ভালো লাগবে যে 10 বছরে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, কৃষককে আর দালালের কাছে হাত পাততে হবে না, মহাজনের কাছে নয়, কৃষক নিজেই কোম্পানি তৈরি করছে, একে বলা হয় এপিও, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন। আমার স্বনির্ভরতার প্রতি একটা পদক্ষেপ করা, 4জন গবেষক তারা গবেষণা করছে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনে, এবং সিরিজ অফ বইও আছে এর উপরে। আমি অবাক হয়ে যাচ্ছি যে আগামী দিনে এর ভবিষ্যৎটা মানে বিরাট বিপুল, স্বর্ণ শিখর প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে আমার ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, ফার্মার্স প্রডিউসার কোম্পানি। যখন তারা নিজেরা শেয়ার বিক্রি করতে পারবে, তাহলে অন্যের ভিক্ষের উপর নির্ভর করতে হবে না, অনুগ্রহের উপর নির্ভর করতে না, পরেদের অনুগ্রহের উপর নির্ভর করতে হচ্ছে না। প্রধানমন্ত্রী ফসল বীমা, যেটা আপনি বললেন যে ক্রপ ইন্স্যুরেন্স রয়েছে, তাতে তার ফসল যদি ক্ষতিও হয়ে যায় দুর্যোগের কারণে, চোখের জল ফেলতে হবে না, তার আগেই তার ক্ষতিপূরণ হয়ে যাবে। আরেকটা রয়েছে নাম, ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটিং, যেটাতে বিভিন্ন রকম অ্যাপ তৈরি করা হচ্ছে। সেই অ্যাপের মাধ্যমে কৃষককে তার এক ঝুড়ি পেয়ারা নিয়ে বা 1 কুইন্টাল টমেটো নিয়ে বাজারে বসে থাকতে হবে না চড়া রোদ্দুরে, সে অ্যাপটা ইউজ করবে, সঙ্গে সঙ্গে তার কাছে খদ্দের চলে আসবে। মানে যেভাবে আমরা অনলাইনে কেনা জামা কাপড় কিনছি বা মুদিখানারও বাজার করছি, একই রকম ভাবে আমরা এগুচ্ছি, যাতে কৃষক তার ফসলটা নিয়ে তাকে বহনও করতে হবে না, যিনি কিনবেন ক্রেতা, সে তার মাঠে চলে যাবে। যে কথাটা ডক্টর আচার্য বলছিলেন তার সঙ্গে একটু যোগ করি, কারণ আমি জানি আমাদের শ্রোতা বন্ধুরা এই কথাটা নিশ্চয়ই জানেন, তাও আরেকবার একটু মনে করিয়ে দিই যে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নগদ সহায়তা প্রদান করা হয়, যেমন ধরুন সার, বীজ বা বিদ্যুৎ বিলের ভর্তুকি, এবং সহজ শর্তে বা স্বল্প সুদে কৃষি ঋণ, যে কথাটা ডক্টর আচার্য এক্ষুনি বলছিলেন, তা নিশ্চিত করার মাধ্যমে প্রান্তিক চাষিদের মহাজনদের শোষণ থেকে মুক্ত করা হচ্ছে। তাই বিগত এই যে 10টা বছর, সেই 10টা বছরে কিন্তু আমরা এই দিক থেকে অনেকটা এগিয়েছি। যেটা এবারে আমরা তো গবেষণা করছি এই নিয়ে, 80 কোটি মানুষকে যে সারা মাসের যে খাবারটা দেওয়া হচ্ছে, এটা বর্তমান পৃথিবী নয়, পৃথিবীর ইতিহাসে এই প্রথম, যেটা আমি 10 বছর ধরে দিয়ে যাচ্ছি, 80 কোটি মানুষকে কিন্তু খাওয়ার। এটা একটা বিরাট ব্যাপার, আমি এটা উল্লেখ করতে চাই। এই 80 কোটি মানুষকে যে আমি খাদ্যটা দিতে পারছি, তাহলে আমার কৃষিতে উৎপাদন বাড়ছে বলে সম্ভব হচ্ছে, একদম, নাহলে এই খাদ্য আমাকে বিদেশ থেকে কিনতে হতো। একদম। আচ্ছা ডক্টর আচার্য, একটা জিনিস বলুন, এই যে এতটা হচ্ছে, সবটা তো মানে গোলাপির পাপড়ি ছড়ানো আছে পথে, এরকম ব্যাপার নয় নিশ্চয়ই। তার মধ্যে নানান রকম বিপদ, নানান রকম সংকট, নানান রকম বাধা বিপত্তির মোকাবেলা করতে হচ্ছে। একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন যে কি ধরনের সংকট এই সম্ভাবনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আবারও বলছি যে খুব ভালো প্রশ্ন, এটা হচ্ছে কুসুমাস্তীর্ণ নয়, গোলাপের ফুল থাকে, কাঁটা থাকবে না। তো এই উন্নতির পেছনে রয়েছে অনেক 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 চ্যালেঞ্জ বা ইস্যুস গুলো, যেটা হচ্ছে আমাদের প্রতি হেক্টর জমি থেকে প্রতি বছর 20 টন মাটি চলে যাচ্ছে নানান কারণে, তার মধ্যে অপরিকল্পিত নগরায়ন। দ্বিতীয়, আমরা জলাভূমি বুঝিয়ে ফেলছি, কলকাতা তো জলজান্ত উদাহরণ, এটা রয়েছে। বিভিন্ন জলাভূমি বুঝিয়ে ফেলার ফলে হচ্ছে কি, জলটা হচ্ছে মাটির তলায় আর যাচ্ছে না, জল চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সমুদ্রে গিয়ে মিশছে।
তৃতীয় হচ্ছে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ভূ-উষ্ণায়ন ঘটছে। তো আমাদের আইপিসিসি বলে একটা সংগঠন রয়েছে, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তো সেখানে তারা তাদের যা উল্লেখ করেছে সাউথ ইস্ট এশিয়া, তার মধ্যে ভারতবর্ষও পড়ছে, তাপমাত্রা কিন্তু বাড়বে। 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেতরে আমরা আটকে রাখতে পারবো না। তখন হবে কি, উৎপাদন কমে যাবে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, মাটির তলার জল না থাকলে তাহলে আমরা সেটা নিয়ে কি করবো? ঠিক 1965 সালে মাটির তলায় মাথা পিছু জল ছিল 5670 কিউবিক মিটার। এখন সেটা কমে গিয়ে মাত্র 1200 কিউবিক মিটার হয়েছে। মাটির তলার জল না থাকলে পানীয় জল পাবো না, আর কৃষি করার জল পাবো না, চাষ করার জল পাবো একদম। না। এগুলো আমাকে জল ধরতে হবে, জৈব বৈচিত্র্যকে রক্ষা করতে হবে। যে গতানুগতিক যে জাত বা জৈব বৈচিত্র্য, সেগুলো যদি হারিয়ে যায় তাহলে আমরা নতুন যে প্রজন্ম, তাদের জন্য কিছুই রেখে যেতে পারছি না, টেকসই বা স্থিতিশীল হবে না, সাস্টেনেবল যাতে। আচ্ছা ডক্টর আচার্য, দেখুন আপনি এক্ষুনি যে কথাগুলো বলছিলেন তার মধ্যে একটু অ্যাড করি, যে এই যেরকম রাস্তাঘাটের উন্নতি না হলে যে পথ দিয়ে নিয়ে যাবে কৃষক, তার বা ধরুন যখন আলু পেঁয়াজ সমস্ত উৎপাদন হলো, সেগুলোকে রাখা, এই যে স্টোরেজের ব্যবস্থা, হ্যাঁ সেগুলো, বা ধরুন এখন আপনি অনলাইনের কথা বললেন, ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বললেন, ডিজিটাল প্ল্যাটফর্মে বেচা কেনার কথা বললেন, সেটারও তো উন্নতির অনেকটা প্রয়োজন আছে, যেটা আমরা বিগত 10 বছরে দেখতে পাচ্ছি হয়েছে। এটা ঠিকই বলেছেন। আমি আপনাকে বলেছি যে 2013-14 সালে আমাদের কৃষি বাজেট ছিল 27,663 কোটি টাকা। যে 26-27 বাজেটে সেটা হচ্ছে 1.4 লক্ষ কোটি টাকা। ব্যাপক একটা পরিবর্তন হয়েছে। তাহলে এইটা দিয়ে কি হবে? আপনি ঠিকই বলেছেন, এইটা দিয়ে আমরা মার্কেট লিঙ্কড এগ্রিকালচার, মানে প্রতিটা মার্কেট আমরা যোগ করে দেবো, তার সঙ্গে পরিকাঠামো। দ্বিতীয় যেটা হচ্ছে প্রচুর স্টোরেজ তৈরি করতে, কোল্ড স্টোরেজ ধারণা আমরা শুধু আলুর জন্য না, আমরা বহুমুখী যে কোল্ড স্টোরেজ বা হিমঘর যাকে বলে করব, সেটা হচ্ছে, এবং মিনি কোল্ড স্টোরেজ, সেটা আরো উন্নতির জন্য 5টা গ্রাম মিলে একটা যদি কোল্ড স্টোরেজ, এটা একটা ব্যাপার। এবং পরিকাঠামোগত ভাবে কৃষি পরিকাঠামোর জন্য এবারের বাজেটের রেকর্ড বৃদ্ধি হয়েছে, এবং এইটা করা হচ্ছে। আপনার কথা ধরেই বলি, এবং কৃষকরাও যারা রয়েছেন, কৃষক ভাই যারা শুনছেন, যে আগামী দিনে কৃষি পরিকাঠামোর একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটছে, যাতে কৃষি একেবারে গতানুগতিক না থেকে, কৃষি হচ্ছে আপনার বিশেষ করে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য কৃষি একটা গন্তব্য হবে, একটা ডেস্টিনেশন হবে। আমরা বলি না, বিপদে মরে রক্ষা করে এনো হে মোর প্রার্থনা। আমরাও বলি বিজ্ঞানী হিসেবে যে বিপদ যত আসবে, তখন আমরা তার ভেতর থেকেই সম্ভাবনার স্বর্ণ শিখর অঙ্গনকে খুঁজে খুঁজে বের করব। একদম, তো সেটাই আমরা করব এবং আমরা বিশ্বাসী। আচ্ছা ডক্টর আচার্য, এখন তো এআই এর যুগ। এবার এআই কেও কিন্তু আমরা এই বিগত কয়েকটা বছরে দেখছি যেভাবে রমরমা হচ্ছে, তাতে কৃষি ক্ষেত্রেও তার বিপুল ব্যবহার হচ্ছে। একটু সেই বিষয়টা। সেটা হচ্ছে, যেহেতু আমি ডিন পোস্ট গ্রাজুয়েট স্টাডি আমাদের বিশ্ববিদ্যালয় করেছি, সারা ভারতবর্ষে হচ্ছে, আইসিআর করেছে কি ডিজিটাল এগ্রিকালচার। তার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তার মূল বিষয়টা হচ্ছে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কৃষি। কিরকম একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে কৃষকদের মাঠে না জল ভাসিয়ে দিচ্ছে, সারা রাত ধরে পাম্প চলছে, এটা অল ড্যামেজিং, ভীষণ ক্ষতিকর, এবং আর্সেনিক কন্টামিনেশন বেড়ে যাবে। এখন এআই বলছে কি, আইওটি আছে, ইন্টারনেট অফ থিংস, সে বলে দিচ্ছে তোমার ফসলের, তোমার মাঠের কোথায় কোথায় জল লাগবে, কোথায় লাগবে না, একেবারে কি ভাসিয়ে দেওয়ার মতো। আমাদের বিলাসিতা করলে হবে না, এটা সুইসাইডাল হয়ে যাবে। সে বলে দিচ্ছে কোথায় কোথায় সার দেবে, এবং সেন্সার আছে, ইমেজ তুলছে, ইমেজ অ্যানালিসিস করছে, মেশিন লার্নিং এ চলে যাচ্ছে, এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এএনএন হচ্ছে, সেখান থেকে ডিসিশন আসছে, ডিসিশন হতে সিদ্ধান্ত। সে বলে দিচ্ছে যে কোথায় কতটা জল লাগবে, কোথায় কতটা সার দেবে ইত্যাদি। আমি আপনাকে আরেকটা তথ্য দিই, প্রায় 60% কৃষি জমিতে নাইট্রেট টক্সিসিটি হচ্ছে, বস্তা বস্তা নাইট্রেট। কলকাতার জলেও তাই আছে, যুক্ত তো সব। সেই নাইট্রেটটা যখন খাচ্ছি, তখন হচ্ছে কি নানা রকমের ব্লু বেবি সিনড্রোমস হয়, নানা রকম সমস্যা হচ্ছে, প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়ে যাচ্ছে, প্যাঙ্ক্রিয়াস গুলো নষ্ট হয়ে যাচ্ছে। অত দেওয়ার দরকার নেই। 100 কেজি নাইট্রোজেন দিলে গাছ নেই 6 কেজি, তাহলে আমি 100 কেজি কেন দেবো, 6 কেজিই দেবো। এবং সেটা ঠিক করবে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বা ধরুন ড্রোনের মাধ্যমে এই যে কীটনাশক ছড়িয়ে দেওয়া এখন যেটা ভীষণ ভাবে হচ্ছে, আমরা সেদিনকে একটা প্রতিবেদনও করেছিলাম যেখানে ড্রোন দিদির কথা আমরা বলেছিলাম, এবং সেই ড্রোন দিদি একাই অনেকটা এরিয়া জুড়ে তারা কিন্তু এই ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়াচ্ছে। যখন বললেন তখন বলি, সবচেয়ে বেশি যদি প্রয়োগ থাকে সেটা কৃষিতে।
এবং একদমই। সম্পদ পরিচর্যায়, রিসোর্স মনিটরিং ক্ষেত্রে। এবার ড্রোন করবে কেউ ছবি তুলে নিচ্ছে, ছবি তুলে নিয়ে যেমন আমি বললাম যে এই পুরো মাঠে মাত্র 6টা কীটশত্রু আছে, তাহলে তার জন্য আমি লিটার আমি কীটনাশক তাই ঢেলে দিয়েছি, কারোর বিক্রি ব্যবসা জড়িত আছে এবং সেটা ঢুকে যাচ্ছে খাদ্য চক্রের মধ্যে, ফুড চেনের মধ্যে, খাদ্য শৃঙ্খলের মধ্যে, এবং তার বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন হচ্ছে, তারপরে ক্যান্সার এত বেড়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, ক্যান্সার রোগী কিন্তু গ্রামাঞ্চল থেকে, কৃষিভিত্তিক এলাকা থেকে সবচেয়ে বেশি আসছে। তার কারণ কখন কীটনাশক দিতে হবে চেনি, কতটা দিতে হবে, এগুলো তাদের বলা যায় না। আমরা বলে দিই কিন্তু সেভাবে তাদের কাছে পৌঁছচ্ছে না। আবার ধরুন বীজ ছড়ানোটাও কিন্তু ড্রোনের মাধ্যমে হচ্ছে, অনেক কিছু ড্রোনের মাধ্যমে, এটা হচ্ছে মানে অনেক কিছু, বীজ ছড়ানো, হারভেস্টিং ম্যাচিওর হয়েছে কিনা ছবি তুলে নিয়ে গেল, আপনি ফসলটা তুলে নিলেন, বাজারে গিয়ে দাম পেলেন না, এবার করবে কি ড্রোন ছবি তুলবে, সেই ইমেজটা অ্যানালিসিস করবে, তার সঙ্গে হচ্ছে যে স্পেকট্রাল অ্যানালিসিস, সে বলে এই সময় হচ্ছে ফসলটা তোলা উচিত, আর সেই স্পেকট্রাল অ্যানালিসিস সঙ্গে মার্কেট ডেটার লিঙ্ক আছে, এই অবস্থায় নিয়ে গেলে সর্বোচ্চ দাম পাবে। আবার ধরুন এআই এর মাধ্যমে আমরা দেখছি যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে কৃষিদের যে কৃষকদের যে পরামর্শ দেওয়া যায়, আমরা যেটা করছি এখন, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, তার তো প্রজেক্ট আছে যে নিগরা বলে, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট রেজিলিয়েন্স এগ্রিকালচার। আবহাওয়া পরিবর্তনটা কেন, আবহাওয়া তো পরিবর্তিত হবে, কিন্তু আপনি যেটা বললেন সেটাতে ফিরে আসি যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের বুদ্ধি নেই? কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি ব্যবস্থা, মানুষের চিন্তার যে পদ্ধতি, সেই প্রক্রিয়া, সেটাকে কৃত্রিমভাবে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়। ঠিক। এইবার এটাতে হবে কি, যেমন ধরুন আমি 100 বছরের হিস্ট্রি ডেটা লাগবে, 100 বছর আবহাওয়া কেমন ছিল সেটা যদি আমি বিশ্লেষণ করতে পারি, তাকে দিয়ে এবার প্রেডিকশনে যাব। কৃত্রিম বুদ্ধিমত্তার মূল ভিত্তি হচ্ছে প্রেডিকশন। সেই প্রেডিকশন করতে হলে আগামী 100 বছরে কোথায় গিয়ে দাঁড়াবো, তাহলে সেটা বলে দিতে পারছি একদম। এবং এটা যদি আমি বলে না দিতে পারি, আমি একটা উদাহরণ দিই, 2050 সালে ভারতবর্ষের জনসংখ্যা কত হবে? 162 কোটি। এটা কিভাবে বের করলাম? তাহলে 1950 কত ছিল, এখন কত আছে, তাহলে কোথায় এটা কত যাবে, তাকে আমরা বিশ্লেষণ করতে পারি। এটা জটিল গাণিতিক বিশ্লেষণ, যেটা মানুষের নিজে যদি করে ডাইরেক্ট অনেক সময় লাগে, করে দিচ্ছে। এইভাবে আমি যদি আপনাকে বলি, এখন যে 5660 কিউবিক মিটার জল ছিল 1960-তে, এটা হিস্ট্রি ডেটা, এখন আমার কত জল আছে? 1200। তাহলে আগামী আর 10 বছরে কোথায় গিয়ে দাঁড়াবে? মাটির তলার জলের জন্য পরবর্তী বিশ্বযুদ্ধ হবে, থাকবে না। তাহলে এইটা যদি আমি প্রেডিক্ট না করতে পারি, তাহলে আমার পরিকল্পনা কি করে হবে? এবং আপনি জানেন যে মেন শহরগুলোর কি অবস্থা, চেন্নাই, ব্যাঙ্গালোর, এবং কলকাতা, মাটির তলার জল তুলে নেওয়ার ফলে ভেতরটা ফাঁপা হয়ে যাচ্ছে এবং যে কোনো সময় একটা সাবসিডেন্স করলে বসে যাবে শহর। ভূমিকম্প হলে কি হবে বলা যায় না। আমরা কিছুদিন আগেই তো তামিলনাড়ুতে দেখলাম যে কিভাবে ভূমিধস হলো। আমি আপনাদের এই বেতারের মাধ্যমে সমস্ত সচেতন মানুষকে বলবো যে জলের সংকট একটা মারাত্মক রূপ নিতে যাচ্ছে। যেটা 5,000-5,500 কিউবিক মিটার ছিল, সেটা কমে 1200 কিউবিক মিটার হয়ে গেছে। এটা আরো কমে যাবে। জল ধরুন, বাড়ির ছাদকে জল ধরার উপযুক্ত করুন। জল ধরো জল ভরো প্রকল্প গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেন ওয়াটার হারভেস্টিং এর উপরে সাবসিডি দেওয়া আছে, সেটা নিয়ে আসুন। আপনার সৌর ঘর করুন যাতে ইলেকট্রিক্যাল কনজামশন বা ফুয়েল কনজামশন কমে যায়। আর একটা কোন জলের অপচয় করবেন না, জল এত লাগে না। কৃষক ভাইদের বলছি যে আপনি একবারে জমি ভাসিয়ে জল দেবেন না, আপনি জলের অডিট করুন, জলের একটা হিসেব করুন কতটা জল লাগে, এবং এইগুলো কিন্তু না মেনে চললে আগামী দিনে জলের একটা ক্রাইসিস। এবং এই সব ক্ষেত্রেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিছুদিন আগে আমরা একটা করলাম, সারা ভারতবর্ষ থেকে বিজ্ঞানীরা এসেছিলেন, ওটা ছিল স্মার্ট এগ্রিকালচার। তার বেশ কয়েকটা সেশন ছিল এআই পাওয়ার এগ্রিকালচার। আমরা প্রোটোকল তৈরি করার দিকে এগোচ্ছি, আমাদের আইওটি নিয়ে প্রকল্প চলছে, আইআইটি খড়গপুর তারাও এগিয়ে এসেছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রচুর প্রকল্প আছে যেটা বলে ডিজিটাল এগ্রিকালচারের মাধ্যমে, আইসিটি ড্রিভেন এগ্রিকালচারের মাধ্যমে এআই পাওয়ার এগ্রিকালচার। এবং এআই পাওয়ার এগ্রিকালচার যত হবে, আমাদের কৃষি রপ্তানি বেড়ে গেছে। একটা উদাহরণ দিচ্ছি, 10 বছর আগে আমরা $35 বিলিয়ন ইউএস ডলার করেছিলাম, এখন আমরা প্রায় $55 বিলিয়ন, আরো এগিয়ে গেছি $60 বিলিয়ন, প্রায় 5 লক্ষ কোটি টাকার আমরা কৃষি রপ্তানি করছি।
এই যে আপনি একটা বললেন না যে কোয়ালিটি অ্যাসেসমেন্ট, এটা কিন্তু এআই পাওয়ার সিস্টেম দিয়ে হয়। তারা বলে দেয় কখন ফসল তুলবে, কত টেম্পারেচারে থাকবে, এবং কত কিভাবে প্যাকেজিংটা হবে, ঠিক। এবং তার ভেতরে ফুড ভ্যালুটা কি আছে, কোনো পেস্টিসাইড মলিকুল আছে কিনা। সবটাই ওদিক থেকে নির্ধারণ